টাওয়ারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের। জিয়া উদ্যানে জানালেন শ্রদ্ধা। মব সন্ত্রাস বন্ধ, আইন শৃঙ্খলা ঠিক করাই সরকারের প্রথম অগ্রাধিকার জানালেন ফখরুল। আমাদের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে আমি মনে করি। অর্থনীতিতে সবার সুযোগ নিশ্চিত করা হবে বললেন খসরু। প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। সংস্কার পরিষদের শপথ না নেয়া জুলাইয়ের অপমান, মিরপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমে জামায়াত আমির। সনদ বাস্তবায়নে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। নবীন প্রবীণের মন্ত্রিসভায় রাজনীতি ও আন্দোলন সংগ্রামে ত্যাগীরা। নানা চ্যালেঞ্জ থাকায় কড়া নজরদারি থাকবে প্রধানমন্ত্রীর, বলছেন বিশ্লেষক। রমজান ঘিরে বেড়েছে নিত্য পণ্যের দাম, কেনাকাটায় ব্যস্ত মানুষ। ইফতার ও সেহরিতে পরিমিত স্বাস্থ্যকর খাবারের পরামর্শ। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শপথ নেয়ার পর কার্যক্রম শুরু করল নতুন সরকার। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। নতুন মন্ত্রীরা জানান, দেশ গড়তে সততার সঙ্গে কাজ করতে চান তারা। বুধবার সকালে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে আসেন ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। শুরুতেই শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত মন্ত্রীরা। বলেন, জনগণের ম্যান্ডেটে দেশ গড়ার কাজ সততার সাথেই করবেন তারা। গত সরকার ধ্বংস করে দিয়ে গেছে, এটাকে রিকনস্ট্রাকশন করা হলো আমাদের বড় কাজ। এটা যদি সুষ্ঠুভাবে করতে পারি তাহলে মনে করি বাংলাদেশের মানুষের সুফল দিতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাঙ্ক্ষিত মর্যাদায় নিয়ে যাওয়া। দেশের মানুষের ভোগান্তি যত কমাতে পারি, মানুষের স্বস্তিতে থাকবে, কাজ করতে পারবে। অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে, সেই সরকার জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করবে ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত সকল শহীদের আকাঙ্ক্ষা পূরণ করাই এই সরকারের দায়, এই সংসদের দায়। ডেফিনেটলি আমরা যারা এই সরকারের সাথে আছি, জনগণের সেই আস্থা আপনার পূরণ করার জন্যই হলো আমাদের মূল দায়িত্ব। প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়ে রওনা হন শেরে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তাঁদের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন সরকারের কার্যক্রম শুরু হলো। এবার নির্বাচনী ইশতেহারে তুলে ধরা অঙ্গীকারমালা বাস্তবায়নের পরীক্ষায় নামছে তারেক রহমানের সরকার। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। মব সন্ত্রাস বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এই সরকারের প্রথম অগ্রাধিকার জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সচিবালয়ে মন্ত্রী হিসেবে নিজের প্রথম কর্মদিবসে কথা জানান তিনি। বলেন, দ্রুতই স্থানীয় সরকারের সব পদে নির্বাচন দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্বেতপত্র বের করার কোনো প্রয়োজন হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, তারা একটি কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়ে অধিকাংশ ভালো কাজ করেছেন। প্রধানমন্ত্রী তিনি যে দুটো কার্ডটা আমাদের দিয়েছেন, আপনার ফ্যামিলি কার্ড দেওয়া, তারপর কৃষকদেরকে আপনার সহযোগিতা করা, এগুলো অনেকগুলো আছে। এবং সেই সঙ্গে আপনার যেটা আপনার আছে যে আপনার সোশ্যাল যে আপনার সিকিউরিটি, এই বিষয়টা আপনার অত্যন্ত জরুরি, যেটা আমরা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে অনেকগুলো আপনার জড়িত থাকবে ভবিষ্যতে। আগের যে অবয়বটা ছিল, পুরো অবয়বটা নাও থাকতে পারে, এর সঙ্গে নতুন কিছু আসতে পারে। চিন্তা ভাবনাগুলো আমরা যেগুলো করেছি সেভাবে আমরা এগোতে পারি সামনের দিকে। অর্থনীতিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে এই কথা বলেন তিনি।
তার অর্থনীতি আমরা চলতে দিতে পারি। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। তৃতীয় কথা হচ্ছে এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় বৈঠকে বসছে নতুন মন্ত্রিসভা। শুরু হওয়ার কথা রয়েছে বেলা ৩টায়। দুপুর ১টার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের সাথে নিয়ে সচিবালয়ে আসেন। সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে সরকার প্রধানের গাড়ি প্রবেশ করে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয় জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের অফিসের সামনে দেওয়া হয়েছে নতুন নাম ফলক। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, নতুন মন্ত্রিসভার বৈঠক নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? বেলা ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে। কোন কোন বিষয়ে এই বৈঠকে প্রাধান্য পাবে বলে মনে করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক পিছনে ৫ নম্বর গেট, এই গেট দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 12:30টার পর উনি আসলে সচিবালয়ে আসছেন। আমরা জানতাম 1টার পর আসবেন, কিন্তু উনি 1টার আগেই সচিবালয়ে আসছেন এবং উনি যখন সচিবালয়ে আসছেন তখন তার সব মন্ত্রিসভার সদস্য সচিবালয়ে একই সময় ঠিক 1 নম্বর গেট দিয়ে ঢুকেছেন এবং এই যে পিছনের 20 তলা বিল্ডিংটি, এই ভবনে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন লিফটের 2 তলায়। সেখানে তিনি লাঞ্চ করেছেন, উনি নামাজ পড়েছেন এবং উনি বিশ্রাম নিচ্ছেন। দুপুর 3টায় মন্ত্রী পরিষদের বৈঠক আছে এখানে। প্রথমে মন্ত্রিসভার বৈঠক হবে, এরপর হবে সচিবদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক এবং এখন পর্যন্ত সচিবালয়ের সব মন্ত্রীরাই তাদের দপ্তরে আছেন, অফিস করছেন বলতে আসলে আজকে তো সৌজন্য সাক্ষাৎ প্রত্যেক মন্ত্রণালয়ের দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের, তারা আসলে তাদেরকে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছেন। অনেক মন্ত্রী যারা কথা বলেছেন গণমাধ্যমের সাথে, তথ্যমন্ত্রী কিছুক্ষণ আগে কথা বললেন যে উনি নিজে গত 17 বছর রাজনৈতিকভাবে অনেক ভয় ভীতির মধ্যে ছিলেন, অতএব আগামীতে সাংবাদিকরা কোনো ভয় ভীতির মধ্যে থেকে কাজ করতে হবে না, সবকিছু ঊর্ধ্বে থেকে কাজ করার এই সরকারের অঙ্গীকার, যেটা উনি প্রধানমন্ত্রীর কথা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তিনিও এই ব্যাপারে অনেক উদার এবং কথা বলেছেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অপেক্ষা ছিলাম সালাউদ্দিন আহমেদ, তিনি আসলে এখন ঠিক এই ভবনটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রয়েছেন। উনি হয়তো মন্ত্রী পরিষদের যে বৈঠকটি আছে বৈঠক শেষ করে উনি ওনার মন্ত্রণালয়ে যেতে পারেন এবং আইনমন্ত্রী যিনি আছেন আসাদুজ্জামান, তিনি কথা বলেছেন গণতন্ত্র রক্ষা করাই এই সরকারের চ্যালেঞ্জ হবে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত দুপুর 2টা বাজে 12:30টার পর যত মন্ত্রীরা আসছেন তারা অধিকাংশই কথা বলেছেন গণমাধ্যমের সাথে। এই সরকারের বড় চ্যালেঞ্জ যেগুলো আছে সেই চ্যালেঞ্জ রক্ষা মানুষকে সাথে নিয়ে কাজ করার কথাই। ধন্যবাদ আপনাকে। শাহনাজ ইয়াসমিন জানাচ্ছিলেন সচিবালয় থেকে। এই মুহূর্তে কথা বলছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে আমরা কাজ করব, আমরা দুজনে অঙ্গীকারবদ্ধ, আমরা জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর সাথে কাজ করব। আমি জানি যে উনি শিক্ষাকে অত্যন্ত ভালোবাসেন, যেভাবে ভালোবেসেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে সংক্ষিপ্তভাবে আমরা আপনারা যেগুলো জানতে চেয়েছেন সব প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না, আমরা প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করব। আমরা এমন কোনো বিষয় নেই যে যেগুলো নিয়ে কথা না বলবো, তবে এই বিষয়গুলো আগামীকাল সকালে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি। আজকে বিকালে আমরা দুইজন ক্যাবিনেট মিটিং এর পরে আবার আমরা মন্ত্রণালয়ে আসবো এবং আমরা আমাদের পেপার ওয়ার্কগুলি করব, কি কি রয়েছে, কি কি করতে হবে, এই ব্যাপারে আমরা মোটামুটি একটা প্ল্যান লেআউট করে আমরা আগামীকালকে আপনাদের ইন ডিটেলস বলতে চাচ্ছি। এর মাঝে যদি আপনাদের ছোটখাটো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা দুই একটি প্রশ্ন। শিক্ষামন্ত্রী কথা বলছিলেন সচিবালয়, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। গণতন্ত্র রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা 17 বছর ধরে জীবন দিয়েছে তাদের কথা স্মরণে রেখেই কাজ করার কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার কথাও জানান তিনি। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান আইনমন্ত্রী। যে পাহাড় সমান প্রত্যাশা আছে সে প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লক্ষ্য হবে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে গেছেন, বিগত 16-17 বছর ধরে যারা জীবন দিয়েছেন, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, এ দেশ গড়ার জন্য 71 সালে যারা জীবন দিয়েছেন, তাদের প্রত্যেকের চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রথম দিনের মতো অফিস করছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রীরা। তুলে ধরেছেন নিজেদের কর্মপরিকল্পনার কথা। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তারা।
কৃষি কার্ড আমরা নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব, সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। অনেক শ্রম, ঘাম, ত্যাগ, ঘুম, অত্যাচার, নির্যাতনের পর আমরা এই নতুন কঠিন দায়িত্বটুকু গ্রহণ করতে পেরেছি। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি। আমরাই পারবো হচ্ছে দেশে একটি ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে। সাংবাদিকদের সমস্যার সমাধান ছাড়া এই খাতের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী। প্রেস ক্লাব পরিদর্শনের সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতের সময় আরও ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। অতএব সেই সমস্যার সমাধানটি আমাদের এই মন্ত্রণালয়ের এবং এই সরকারের, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে 31 দফা কর্মসূচি, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা আছে, আমরা সেই আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব। জুলাই সনদ বাস্তবায়নে সরকার উদ্যোগ না নিলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বায়তুন নূর মসজিদ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনের সময় একথা বলেন তিনি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনাকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। নিজ সংসদীয় এলাকা সহ সারা দেশে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার সামিল আমরা মনে করি। এই জুলাই কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব। আমরা এবারে জেডএস আরাম নির্বাচন বিশ্লেষণ। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দীর্ঘদিনের দলীয় আনুগত্য ও আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রাখায় অনেক রাজনৈতিক কর্মী নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এ কারণে মন্ত্রিসভার আকার ছোট করা সম্ভব হয়নি। নতুন এই মন্ত্রিসভা নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে মন্ত্রিসভার নৈপুণ্যের দিকে কড়া নজর রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে এখানে নিয়মিত রদ বদলও দেখা যেতে পারে। প্রধানমন্ত্রী পদের কর্তব্য। প্রায় 2 দশক পর আবারও সরকার পরিচালনার ভার বিএনপির ওপর। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়া এই দলটির মন্ত্রিসভায় ঠাঁই হচ্ছে কাদের, এ নিয়ে মানুষের মনে আগ্রহের কমতি ছিল না। সব জল্পনার অবসান ঘটে মঙ্গলবার মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এটি ছিল অনুমেয়। 50 সদস্যের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু কিংবা মিজানুর রহমান মিনুর মতো সিনিয়র নেতারা। বিশ্লেষকরা বলছেন মন্ত্রীদের তালিকায় নিতাই রায় চৌধুরী, দীপেন দেওয়ান কিংবা আফরোজা খানম রিটার নাম মন্ত্রিসভাকে অন্তর্ভুক্তিমূলক রূপ দিয়েছে। তবে এখানে আলোচিত নাম ইউনূস সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমান যদি মন্ত্রী হয় আমার কি অসুবিধা? কোনো অসুবিধা নেই, তাকে জাতির সুবিধা করতে হবে। খলিলুর রহমানের নিয়োগ, এটা নিয়ে আলাপ অলরেডি শুরু হয়ে গেছে
এটা নিয়ে প্রচুর আলাপ হবে, কারণ উনি সরকার থেকে পদত্যাগও করেন নাই। এই ভদ্রলোকের পদত্যাগ বিএনপি চেয়েছিল এর আগে। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটাতে প্রতিমন্ত্রীর তালিকায় ঠাঁই হয়েছে অপেক্ষাকৃত তরুণদের। 24 প্রতিমন্ত্রীর মধ্যে আছেন বিএনপির শরিক দল থেকে আসা জুনায়েদ সাকি কিংবা নুরুল হক নূরের নাম। জাতীয় নির্বাচনে জয় না পেলেও টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক। মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে টেকনোক্রেট সদস্য সংখ্যা 3 জন। 50 জনের মন্ত্রিসভাটা একটা বিগ নাম্বার। যারা তার জন্য স্যাক্রিফাইস করেছে, কাজ করেছে তার পার্টির জন্য, তাদেরকে তিনি এক ধরনের রিওয়ার্ড দিয়েছেন। আমার মনে হয় যে এটা বাস্তবসম্মত, এছাড়া ওনার হাতের কোনো বিকল্প ছিল বলে আমার মনে হয় না। প্রাথমিকভাবে দেওয়া হলো, কিন্তু যেটা মাথায় রাখতে হবে কে কে পারফর্ম করছে সেটা অবজার্ভ করা, কে কে করছেন না, প্রয়োজনে শাফল করা। মন্ত্রিসভায় ঠাঁই হয়নি আগে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করা মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান সহ বেশ কয়েকজন সিনিয়র নেতার। তবে এদের মধ্যে মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী সহ 5 জন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রয়াত শরীফ ওসমান হাদির লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে আজ জেরা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আইনজীবীরা। অন্যদিকে জুলাই হত্যাকাণ্ডে সজীব ওয়াজিদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 25 ফেব্রুয়ারি। গণহত্যা চালানো হয়েছে, আক্রমণ চালানো হয়েছে, তার যে সাক্ষ্য তিনি তদন্তকারী কর্মকর্তার কাছে দিয়েছিলেন, সেটা যে তিনি নিজে শহীদ হয়ে যাওয়ার কারণে আমাদের আইনের 19 ধারায় একটা বিধান রাখা হয়েছে যে যদি কোনো সাক্ষীর এরকম বক্তব্য তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া থাকে কিন্তু পরবর্তীতে তার পক্ষে আর কখনো সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে উপস্থিত হওয়া সম্ভব না হয়, তাহলে আদালত তার সেই বক্তব্যকে সত্য বক্তব্য হিসাবে গ্রহণ করতে পারেন। সেই কারণে উক্ত ধারার অধীনেই আমরা সেই অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম। রমজান মানে সংযম। পবিত্র মাহে রমজান সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। বাজারে ক্রেতাদের আনাগোনা বেড়েছে, চলছে ইফতার সামগ্রী কেনাকাটা। তবে কৃত্রিম রং, চিনি, একই তেলে বারবার রান্না করা খাবারে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে এমন শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ ইফতার এবং সেহরিতে পরিমিত এবং স্বাস্থ্যকর খাবার রাখার। শুধু খাবারের আয়োজন নয়, স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রমজান এলে চিরচেনা এক দৃশ্য, তৈলাক্ত ভাজা পোড়া আর মুখরোচক নানা খাবারের সমারোহ। এবারও রোজা ঘিরে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে পুষ্টিবিদ ও চিকিৎসকরা বলছেন সুস্থ থাকতে এসব অতিরিক্ত ভাজা পোড়া ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই ভালো। রমজানে প্রতিদিনের খাবারে নির্দিষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও সবুজ শাকসবজি রাখা জরুরি। বিদেশি ও দামি ফলের পরিবর্তে মৌসুমি দেশি ফলে ভরসা রাখতে পরামর্শ তাদের। ইফতারির পরে প্রচুর পরিমাণে আমরা পানিটা খাবো। আমাদের ইফতারির মধ্যে যেন একটা ফল থাকে, অবশ্যই ফল থাকে, এবং আমাদের যেটা কম তেলের যে খাবারগুলো, যার জন্য যেটা আর্থিক স্বাচ্ছন্দ্যতা অনুযায়ী যার জন্য যেটা সম্ভব, আমরা সেটা খাবারটা খাবো। যদি লবণাক্ত খাবার বেশি থাকে তাহলে পানি পিপাসা বেশি লাগবে। ফাইবারযুক্ত খাবারগুলি সেহরিতে বেশি রাখলে ভালো। একই তেলে বারবার রান্না করা খাবার শরীরে ক্ষতিকর অক্সিডেশন তৈরি করে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি কৃত্রিম রং ও মিষ্টি ব্যবহার করা খাবার থেকেও দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই তেল যখন বারবার রান্না করা হচ্ছে, তার মধ্যে বিভিন্ন রকমের অক্সিডেশন হচ্ছে, যেটা ক্যান্সারোজেনিক হয়ে যাচ্ছে। আপনি যখন দেখবেন বিভিন্ন ইফতারিগুলোতে যদি যান, দেখবেন যে বিভিন্ন রকমের রং দেওয়া থাকে। এই রংগুলো কিন্তু কার্সিনোজেনিক। আমরা যে ডায়েট কোক খাই, এগুলো কিন্তু ক্যান্সারোজেনিক, ক্যান্সার হয় কিন্তু এগুলোতে। অনেক সময় আমরা দেখি যে গ্যালন গ্যালন তেল কিনে রাখে, এই জায়গাটাই প্রথম হচ্ছে ওইখানে কাট করতে হবে। যাদের ওষুধ সেবন করতে হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার সময়সূচি নতুন করে নির্ধারণ করে নিতে হবে বলেও জানান তারা। এছাড়া পর্যাপ্ত ঘুমের দিকেও গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। ডায়াবেটিসের ওষুধগুলোকে যদি শিডিউল করে নেই, তাহলে এইটাগুলো কোনো প্রবলেম আপনার হয় না। আর এক্ষেত্রে একটু প্রেশার ওষুধ ক্ষেত্রে কিছু কিছু সামঞ্জস্য বা ব্যথা একটু করে নিতে হয়। একটু নর্মাল হাঁটা চলা রোজায় কোনো সমস্যা করে না, কিন্তু আপনি যদি এক্সারসাইজ করতে চান সেটা হচ্ছে ইফতারের পরবর্তীতে, মানে ইফতারের 1 ঘন্টা পরে গিয়ে আপনি এক্সারসাইজটা করবেন। বিশেষজ্ঞদের পরামর্শ, রমজানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনে অভ্যস্ত হলে পবিত্র এই মাসটি কাটবে সুস্থ স্বাচ্ছন্দ্যে। ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনাকে 3 লিটার পানি এনশিওর করবেন। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। আমি মনে করি
এছাড়া নিউজ 24 সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।